প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের তড়িতের চৌম্বক ক্রিয়ার দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। প্রথম পাঠের শুরুতে আমরা চৌম্বক, সলিনয়েড এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো ট্রান্সফরমার। আজকে আমরা সেই ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমরা দেখো, এই যে এখানে একটি যন্ত্র দেখতেছো, এই যন্ত্রটি হলো ট্রান্সফরমার। খেয়াল করো, এটি হলো ট্রান্সফরমার। ট্রান্সফরমার বা রূপান্তরক, এ কি করে? ভোল্টেজকে রূপান্তরিত করে, পরিবর্তন করে। এই জন্য এর নাম হলো ট্রান্সফরমার বা রূপান্তরক। তো প্রথমে খেয়াল করো, ট্রান্সফরমার বা রূপান্তরক কি? যে যন্ত্র পর্যাবৃত্ত নিম্ন বিভবের, পর্যাবৃত্ত মানে হলো এসি, অল্টারনেট, যেটা তোমরা পর্যায়বৃত্তও লিখতে পারো। যে যন্ত্র পর্যাবৃত্ত নিম্ন বিভবের উচ্চ তড়িৎকে উচ্চ বিভবের নিম্ন তড়িতে, অথবা পর্যাবৃত্ত উচ্চ বিভবের নিম্ন তড়িৎকে নিম্ন বিভবের উচ্চ তড়িতে পরিণত করে, তাকে ট্রান্সফরমার বা রূপান্তরক বলে। তো প্রথমে আমি বলে রাখি, তোমরা যদি এই সংজ্ঞাটিকে আরও ছোটো করতে চাও, এভাবে বলতে পারো, যে যন্ত্র নিম্ন বিভবকে উচ্চ বিভবে অথবা উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে, তাকেই ট্রান্সফরমার বলে। আমি আবার বলি, যে যন্ত্র পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে অথবা উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে, তাকেই ট্রান্সফরমার বলে। তো এখানে খেয়াল করো, যখন আমি নিম্ন বিভব বলেছি তখন উচ্চ তড়িৎ বলেছি, আর যখন উচ্চ বিভব বলেছি তখন নিম্ন তড়িৎ বলেছি। তো কেন এই ঘটনাটি ঘটে, আমরা যখন এটা নিয়ে এর কার্যপ্রণালী নিয়ে ব্যাখ্যা করব তখন বুঝতে পারবো। তো এই কারণে আমার সংজ্ঞাটি একটু বড় হয়েছে, যে নিম্ন বিভবের উচ্চ তড়িৎকে উচ্চ বিভবের নিম্ন তড়িতে, অথবা তুমি যদি উচ্চ বিভব দিয়ে শুরু করো, যেমন এখানে নিম্ন বিভব দিয়ে শুরু করেছো, উচ্চ বিভবের নিম্ন তড়িৎকে নিম্ন বিভবের উচ্চ তড়িতে পরিণত করে, তাকে ট্রান্সফরমার বা রূপান্তরক বলে। তো যাই হোক, তোমরা এভাবে শিখতে পারো, যে যন্ত্র পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে অথবা উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে, তাকেই ট্রান্সফরমার বলে। এরপরে খেয়াল করো, ট্রান্সফরমারের গঠনটা একটু তোমরা দেখো। এই যে তোমরা যে স্ট্রাকচারটা দেখতেছো, এটি আয়তকার কাঁচা লোহার মজ্জা, অনেকগুলো পাত এখানে একটার পর একটা বসানো আছে। বসানোর পরে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। তোমরা পুরাতন যে মোবাইল ফোন চার্জার আছে, এটিও খুলে দেখতে পারো। এইরকম শেপ দেখলেই বুঝতে পারবে যে ট্রান্সফরমারটা কেমন। ট্রান্সফরমার কিন্তু মোবাইলের চার্জারও দেওয়া থাকে। তো সেক্ষেত্রে খেয়াল করো, তোমরা এটা খুলেও দেখতে পারবে, এই যে কাঁচা লোহার যে মজ্জাগুলো আছে, প্লেটগুলো আছে আয়তকার, এগুলো একটার উপর একটা বসানোর পরে এরকম একটা আয়তকার শেপ তৈরি করা হয়েছে। তো এখানে খেয়াল করো, এই পাশে বাম পাশে তোমরা দেখতেছো, এখানে আমরা কি করব? ভোল্টেজ সাপ্লাই দেব। এখানে আমরা ইনপুট দেব, আর ডান পাশে দেখতেছো এখানে আমরা আউটপুট পাবো। তো আমরা যেখানে ভোল্টেজ সাপ্লাই দেই, যেখানে ইনপুট দেই, সেটাকে আমরা প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী বলবো, প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী। আর যেখানে আমরা ভোল্টেজ পাবো বা ভোল্টেজ আবিষ্ট হবে, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী। তো দেখো, এখানে আমরা যে রাশিগুলো দেখতেছি, এখানে কি কি আছে দেখো। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে আমরা ভিপি দ্বারা চিহ্নিত করলাম। ভিপি, ভোল্টেজ অফ প্রাইমারি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, অথবা মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তিও বলতে পারো। তারপরে খেয়াল করো, নাম্বার অফ প্রাইমারি, দ্য কয়েল নাম্বার অফ প্রাইমারি, এনপি। প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে আমরা এনপি দ্বারা চিহ্নিত করব। তারপরে আইপি, এখানে কারেন্ট অফ প্রাইমারি কয়েল, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। একইভাবে তোমরা বুঝতে পেরেছো যেগুলো কি হবে। এনএস হবে সেকেন্ডারির কয়েল সংখ্যা বা পাক সংখ্যা, ভিএস হবে সেকেন্ডারির ভোল্টেজ, আইএস হবে সেকেন্ডারির কারেন্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে 3টি এবং গৌণ কুণ্ডলীতে আমরা 3টি রাশি নিয়ে আলোচনা করি। ওকে, এখন খেয়াল করে দেখো, এই সংজ্ঞাটার সাথে এখানে আমাদের মিল বা অমিলটা কোথায় আমি বলে রাখি। তোমরা দেখো, প্রাইমারিতে এখানে কয়েলের সংখ্যা কম দেখতেছো, আর সেকেন্ডারিতে কয়েলের সংখ্যা বেশি দেখতেছো। ওকে, তো তোমরা সলিনয়েড পড়ার সময় বুঝেছিলে যে এখানে আমরা সলিনয়েড তৈরি করতে যে পাক সংখ্যাগুলো ব্যবহার করি, প্রত্যেকটি পাক সংখ্যা সিঙ্গেল ভাবে আমাদেরকে কি করে
ছোট ছোট ভোল্টেজ সাপ্লাই দেয়, ছোট ছোট তড়িৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তো একটা পাক সংখ্যা থেকে আমি যতটুকু এখানে ভোল্টেজ পাবো বা ভোল্টেজ আবিষ্ট হবে, অনেকগুলো থেকে অবশ্যই বেশি ভোল্টেজ পাবো। তো তোমরা খেয়াল করো, এখানে দেখতেছো যে প্রাইমারিতে পাক সংখ্যা কম, তাহলে এখানে ভোল্টেজটা হবে কম, আর সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি, তাহলে এখানে ভোল্টেজ হবে বেশি। এরপরে তড়িৎ প্রবাহের সম্পর্ক দেখো, এই পাক সংখ্যা তৈরি করতে এখানে আমরা কম দৈর্ঘ্যের তার ব্যবহার করেছি, তাই না? তো আমরা চলতড়িতে শিখেছিলাম যে রোধ হলো দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়ে রোধ তত বাড়ে। তো এখানে দেখো তুলনামূলকভাবে গৌণ কুণ্ডলীর চেয়ে মুখ্য কুণ্ডলীতে আমরা কম দৈর্ঘ্যের তার ব্যবহার করেছি, সুতরাং এখানে তারের রোধ কম। রোধ যদি কম হয় তড়িৎ প্রবাহ বেশি হবে, তার মানে এখানে তড়িৎ প্রবাহ বেশি। খেয়াল করে দেখো, আমরা ভোল্টেজ পাইলাম এখানে কি কম, পাক সংখ্যা কম থাকার কারণে ভোল্টেজ কম, কিন্তু তড়িৎ প্রবাহ বেশি। সেকেন্ডারিতে গিয়ে দেখো, এখানে পাক সংখ্যা অনেক বেশি, পাক সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে আমরা ভোল্টেজ বেশি পাবো। কেন? প্রত্যেকটি কয়েল আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ভোল্টেজ সাপ্লাই দিবে, ফলে তাদের সমষ্টিগত রূপ হবে অনেক বেশি, তার মানে সেকেন্ডারি ভোল্টেজ পাবো আমরা অনেক বেশি। এরপরে এই কয়েল তৈরি করার জন্য তুলনামূলকভাবে প্রাইমারির চেয়ে আমরা বেশি দৈর্ঘ্যের তার ব্যবহার করেছি। যেহেতু বেশি দৈর্ঘ্যের তার ব্যবহার করেছি, সেহেতু এখানে কি হবে, তারের রোধ হবে বেশি। কেন? রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, তাহলে এখানে রোধ বেশি হওয়ার কারণে তড়িৎ প্রবাহ কমে যাবে। তাহলে খেয়াল করে দেখো, ভোল্টেজ পেলে বেশি কিন্তু তড়িৎ প্রবাহ পেয়েছো কম, আর এখানে ভোল্টেজ কম তড়িৎ প্রবাহ বেশি। সেই কথাটাই আমি এখানে বলেছিলাম যে নিম্ন বিভবের উচ্চ তড়িৎকে, এই যে এখানে নিম্ন বিভব ছিল, তড়িৎ ছিল উচ্চ, আবার উচ্চ বিভবের নিম্ন তড়িৎ, উচ্চ বিভবের এখানে নিম্ন তড়িৎ পেয়েছিলাম, সেই জিনিসটা আমি এখানে লেখার চেষ্টা করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ট্রান্সফরমারের গঠনটা অন্তত বুঝতে পেরেছো যে এটি আয়তকার কাঁচা লোহার মজ্জা, এর দুইটি কুণ্ডলী তৈরি করা হয়, মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীতে আমরা সবসময় কি করব, ভোল্টেজ সাপ্লাই দেব, এবং গৌণ কুণ্ডলীতে আমরা ভোল্টেজ আউটপুট হিসেবে পাবো। এখন ট্রান্সফরমার তার যে কার্যপ্রণালী, সেই অনুযায়ী ট্রান্সফরমার হলো দুই প্রকার। তোমরা এখানে গঠনের আমি যখন বললাম তখনই কিছুটা তোমরা ধারণা পেয়েছো যে ট্রান্সফরমার নিম্ন ভোল্টেজকে উচ্চ করতে পারবে অথবা উচ্চ ভোল্টেজকে নিম্ন করতে পারবে। এই তার অ্যাকশন অনুযায়ী, ওয়ার্ক ফাংশন অনুযায়ী এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। ট্রান্সফরমার বা রূপান্তরক দুই প্রকার, আমি এখানে হেডিংয়ে লিখে দিলাম দুই প্রকার। নাম্বার 1, উচ্চধাপী। উচ্চধাপী বা আরোহী ট্রান্সফরমার। যেটাকে আমরা ইংলিশে বলবো স্টেপ আপ, স্টেপ আপ ট্রান্সফরমার। এরপরে 2 নম্বর হলো অবরোহী। অবরোহী বা নিম্নধাপী ট্রান্সফরমার। যেটাকে বলা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার দুই প্রকার, একটা উচ্চধাপী আর একটা হলো নিম্নধাপী। তো এখানে খেয়াল করে দেখো, আমরা উচ্চধাপীটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, ট্রান্সফরমারকে আমরা এভাবেও চিহ্নিত করতে পারি। তো এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে পাক সংখ্যা কম আছে, অর্থাৎ নাম্বার অফ প্রাইমারি কম, আর এখানে নাম্বার অফ সেকেন্ডারি হলো বেশি। তারপরে এর ভোল্টেজ কি হবে, ভিপি, কারেন্ট হবে আইপি। একইভাবে এর ভোল্টেজ হবে ভিএস,
কারেন্ট হবে আইএস। আমরা নিম্নধাপী ট্রান্সফরমারটা একটু আট করে দেখি। দেখো এখানে হলো নাম্বার অফ প্রাইমারি এনপি, ভোল্টেজ অফ প্রাইমারি ভিপি, কারেন্ট অফ প্রাইমারি আইপি। একইভাবে নাম্বার অফ সেকেন্ডারি এনএস, ভোল্টেজ অফ সেকেন্ডারি ভিএস, কারেন্ট অফ সেকেন্ডারি আইএস। এখন আমরা ট্রান্সফরমার বললাম যে দুই প্রকার, একটা উচ্চধাপী একটা নিম্নধাপী। উচ্চধাপী ট্রান্সফরমারটা কি করবে? নিম্ন ভোল্টেজকে উচ্চ করবে বা আরোহী, অর্থাৎ কি আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো খেয়াল করে দেখো এখানে উচ্চধাপী ট্রান্সফরমারটার বৈশিষ্ট্যটা কি। এখানে প্রাইমারির কয়েল বা পাক সংখ্যা কম আছে, আর সেকেন্ডারির কয়েল বা পাক সংখ্যা অনেক বেশি। তো এখানে যেহেতু পাক সংখ্যা প্রাইমারিতে কম, সেহেতু প্রাইমারির ভোল্টেজ কম, আর সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি হওয়ার কারণে ভোল্টেজ বেশি হবে। এটা আমি তোমাদের আজকে শুরুতেই বলেছি, যেহেতু এখানে পাক সংখ্যা কম ভোল্টেজ কম, আর এখানে পাক সংখ্যা বেশি ভোল্টেজ বেশি। তাহলে খেয়াল করে দেখো ছিল লো ভোল্টেজ হয়ে গেল হাই ভোল্টেজ, তার মানে নিম্ন ভোল্টেজকে কি করলো? উচ্চ ভোল্টেজে পরিণত করলো। এই ট্রান্সফরমারটা হবে উচ্চধাপী বা আরোহী ট্রান্সফরমার। তাহলে যে ট্রান্সফরমার আমরা কিভাবে বলতে পারি যে ট্রান্সফরমার পর্যাবৃত্ত নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করে তাকেই উচ্চধাপী ট্রান্সফরমার বলে। এই ট্রান্সফরমারের আর কি কি বৈশিষ্ট্য আছে তোমরা খেয়াল করে দেখো। এখানে আমরা দেখলাম পাক সংখ্যা কম, পাক সংখ্যা বেশি, এখানে ভোল্টেজ কম, এখানে ভোল্টেজ বেশি। তারপরে দেখো এই কুণ্ডলী তৈরি করতে কম দৈর্ঘ্যের তার ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে তারের দৈর্ঘ্য কম হওয়ার কারণে তারের রোধ কম হবে। তারের রোধ যেহেতু কম সেহেতু তড়িৎ প্রবাহ বেশি, তার মানে এখানে ভোল্টেজ কম তড়িৎ প্রবাহ বেশি। অপরদিকে এই ক্ষেত্রে এসে তোমরা দেখো এখানে ভোল্টেজটা দেখো বেশি ছিল কিন্তু কারেন্ট কম। কিভাবে? তারের দৈর্ঘ্য অনেক বেশি লম্বা, তো তারের দৈর্ঘ্য যত বেশি হবে তারের রোধ তত কি হবে? তারের রোধ ততই বেশি হবে। রোধ বেশি হওয়ার কারণে তড়িৎ প্রবাহ অনেক কমে যাবে। অর্থাৎ এখানে আমরা তড়িৎ প্রবাহ কম পেলাম আর ভোল্টেজকে বেশি পেলাম। তাহলে উচ্চধাপী ট্রান্সফরমার কি করলো? নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করলো এবং উচ্চ তড়িৎকে নিম্ন তড়িতে পরিণত করলো। তোমরা অবরোহী বা নিম্নধাপী ট্রান্সফরমার সম্পর্কে খেয়াল করো। অবরোহী বা নিম্নধাপী অর্থাৎ কি করবে? সে হাই ভোল্টেজকে লো করে দিবে, নিম্নধাপী হবে। অর্থাৎ যে ট্রান্সফরমার পর্যাবৃত্ত নিম্ন ভোল্টেজ উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে পরিণত করে তাকে নিম্নধাপী বা অবরোহী ট্রান্সফরমার বলে। এখন দেখো অবরোহী ট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলো কি কি। মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা অনেক বেশি, তার মানে এখানে ভোল্টেজ কি হবে? বেশি হবে। সেকেন্ডারিতে গিয়ে দেখো পাক সংখ্যা অনেক কম, তাহলে ভোল্টেজ কম, অর্থাৎ এখানে ভোল্টেজ ছিল বেশি, ভোল্টেজ হয়ে গেছে কম, তাহলে বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে পরিণত করলো। পাক সংখ্যা বেশি, পাক সংখ্যা কম। তারপরে খেয়াল করে দেখো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এখানে কি হবে? যেহেতু পাক সংখ্যা অনেক বেশি তার মানে তারের দৈর্ঘ্য অনেক বেশি। তারের দৈর্ঘ্য বেশি হলে কি হবে? রোধ কম হবে, রোধ বেশি হবে। রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কমে যাবে, তার মানে এখানে আইপি বা তড়িৎ প্রবাহ কি? কম। আর এখানে পাক সংখ্যা কম, তারের দৈর্ঘ্য কম, অর্থাৎ রোধ কম, তড়িৎ প্রবাহ বেশি। অর্থাৎ আমরা দেখতেছি যে ট্রান্সফরমারটা ভোল্টেজের সাথে সবসময় তড়িৎ প্রবাহের সম্পর্কটাকে বিপরীত অনুপাতে প্রতিষ্ঠিত করতেছে। কিন্তু নর্মালি একটা তারের ক্ষেত্রে আমরা চলতড়িতে কি দেখেছিলাম? ভোল্টেজ বেশি মানেই কারেন্ট বেশি। কিন্তু এখানে আসলে এটা এমন এক জাদুর বাক্স যে এখানে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমি তোমাদেরকে তারের দৈর্ঘ্য দিয়ে বুঝাই দিলাম। এখন আমরা তাহলে ট্রান্সফরমারের বৈশিষ্ট্যটা এখানে এভাবে লিখতে পারি। দেখো উচ্চধাপী বা আরোহী ট্রান্সফরমারে কি কি বৈশিষ্ট্য পাইলাম আমরা। দেখো এক নম্বরে পেলাম যে এখানে পাক সংখ্যা কম, মানে নাম্বার অফ প্রাইমারি স্মলার দ্যান নাম্বার অফ সেকেন্ডারি। তারপরে এখানে পাক সংখ্যা কম হওয়ার কারণে এখানে ভোল্টেজ কি পেয়েছিলাম? আমরা কম পেয়েছিলাম, তাহলে ভোল্টেজ অফ প্রাইমারি স্মলার দ্যান ভোল্টেজ অফ সেকেন্ডারি। 3 নম্বরে খেয়াল করে দেখো আমরা এখানে তারের দৈর্ঘ্য কম পাওয়ার কারণে তড়িৎ প্রবাহ বেশি পেয়েছিলাম। কেন পেয়েছিলাম এগুলো আমি ব্যাখ্যা করলাম অলরেডি। আইপি বড় আর সেকেন্ডারি তারের দৈর্ঘ্য বেশি হওয়ায় রোধ বেশি হবে, তড়িৎ প্রবাহ কমে যাবে, তার মানে সেকেন্ডারি কারেন্ট কম।
একইভাবে তোমরা অবরোহী বা নিম্নধাবী ট্রান্সফরমারে এসে খেয়াল করে দেখো এখানে কি কি বৈশিষ্ট্য পাচ্ছি আমরা। নাম্বার অফ প্রাইমারি গ্রেটার দ্যান নাম্বার অফ সেকেন্ডারি। নাম্বার 2তে দেখো ভোল্টেজ অফ প্রাইমারি গ্রেটার দ্যান ভোল্টেজ অফ সেকেন্ডারি। নাম্বার 3তে খেয়াল করে দেখো এখানে কারেন্ট কি ছিল, কম ছিল। কারেন্ট অফ প্রাইমারি স্মলার দ্যান কারেন্ট অফ সেকেন্ডারি। ওকে, তো তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো এখানে আমরা দুইটি জিনিসকে একই রকম পাচ্ছি, তাই না? দেখো এই দুটার ক্ষেত্রে এই দুটার মিল আছে, একটা জিনিসে অমিল। আবার এখানে এসে দেখো দুইটি জিনিসে মিল আছে, শুধু কারেন্টের সাথে সম্পর্কটা কি উল্টা সম্পর্ক। তো এখন আমরা যদি ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা সূত্র প্রতিষ্ঠা করতে, যে ট্রান্সফরমারের যে কার্যরীতি তার উপরে যদি আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে সূত্রটা কেমন হবে তোমরা খেয়াল করে দেখো। এই বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু তোমাকে এমসিকিউ চিহ্নিত করতে হবে। তোমার একটা বৈশিষ্ট্য যদি দেওয়া থাকে, ধরো বলা হলো যে একটি ট্রান্সফরমারের ভিপি স্মলার দ্যান ভিএস, তারপরে একটা বহুপদী নৈর্ব্যক্তিক দিতে পারে। ধরো বললো যে ট্রান্সফরমারটি উচ্চধাবী, তারপর ট্রান্সফরমারটি রেডিওতে ব্যবহার করা যাবে, তারপরে বলতে পারে যে ট্রান্সফরমারটি তড়িৎ প্রবাহকে হ্রাস করে, অর্থাৎ অনেকগুলো বৈশিষ্ট্য বলা যায়। শুধু একটা এইরকম কোটেশন দিয়েই তোমাকে একটা বহুপদী নৈর্ব্যক্তিক দিতে পারে। সেক্ষেত্রে তোমার এই যে তিনটা আর এই তিনটা, এই 6টা টপিক ভালো করে এখান থেকে মনে রাখতে হবে। এখন ফাইনালি আমরা দেখি এখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি সূত্র প্রতিষ্ঠা করতে পারি। তোমরা এতক্ষণ যাবৎ এতটুকু বুঝেছো যে ট্রান্সফরমারের পাক সংখ্যার সাথে ভোল্টেজের সম্পর্কটা হলো সমানুপাতিক, তাই না? কারণ যেখানে ভোল্টেজ পাক সংখ্যা কম ছিল সেখানে ভোল্টেজ কম ছিল, যেখানে পাক সংখ্যা বেশি ছিল ভোল্টেজ বেশি ছিল। তাহলে আমরা বলতে পারি কি যে ভোল্টেজ কার সমানুপাতিক, পাক সংখ্যার সমানুপাতিক। খেয়াল করে দেখো এরপরে আমরা ভি সমানুপাতিক লিখলাম, সমানুপাতিকটাকে উঠে দিলে কি হবে, সমান চিহ্ন এবং ধ্রুবক চলে আসবে। এটা তোমরা জানো যেহেতু ক্লাস 10-এ পড়ো, যে সমানুপাতিক উঠে গেলে একটি সমান চিহ্ন এবং একটি ধ্রুবক আসবে। ওকে, ফাইনালি খেয়াল করে দেখো ভি আর এন লেফট সাইড যদি চলে আসে তাহলে কি হবে, ভি বাই এন সমান কনস্ট্যান্ট। এইটার অর্থ হলো কি যে তুমি ভোল্টেজকে পাক সংখ্যা দ্বারা ভাগ দিলে সবসময় একটা ধ্রুব সংখ্যা পাবে। অর্থাৎ যদি আমরা বলি যে পাক সংখ্যা যখন আমরা n1 করব তখন ভোল্টেজটা পাবো কত, v1। তারপরে পাক সংখ্যা যখন n2 করব ভোল্টেজটাকে পাবো আমরা v2, ঠিক কি না? অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক যেহেতু এভাবে চলতে থাকবে, vn বাই n পর্যন্ত চলতে থাকবে, যে এদের রেশিও সবসময় কি হবে, একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে। সরি, এরপরে খেয়াল করে দেখো আমরা যদি 1 তারপরে 2 এগুলো ইউজ না করে, যেহেতু আমরা এখানে প্রাইমারি আর সেকেন্ডারি নিয়ে কাজ করতেছি, তাহলে খেয়াল করে দেখো আমি যদি এখানে নাম্বারটাকে লিখি এনপি, তাহলে খেয়াল করে দেখো এখানে যেমন n1 এর জায়গায় এনপি লিখেছি, v1 এর জায়গায় আমি তাহলে ভিপি লিখতে পারি। তারপরে খেয়াল করো n2 না লিখে আমি এখানে কি লিখতে পারি, ns লিখতে পারি। আবার v2 না লিখে আমি এখানে vs লিখতে পারি। তো খেয়াল করে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এখান থেকে এই টার্মটা লিখেছি। মেনলি কি ভি প্রপোর্শনাল এন, এখান থেকেই তুমি লিখতে পারো যে ভিপি বাই এনপি, ভিএস বাই এনএস। তার মানে খেয়াল করে দেখো ভিপি আর এই পাশে যে ভিএস আছে সেই ভিএসটা লেফট সাইড আসলে ভাগ হয়ে যাবে, এনপি ডিভাইড ছিল, রাইট সাইড গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে এনপি বাই এনএস। তো আমরা একটা রিলেশন কিন্তু এস্টাবলিশ করতে পেরেছি, সেটা হলো ভিপি বাই ভিএস এনপি বাই এনএস। ওকে, আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে যে ট্রান্সফরমারের ক্ষমতা সবসময় কনস্ট্যান্ট থাকে, ক্ষমতা ধ্রুব থাকে, অর্থাৎ ক্ষমতা কখনো পরিবর্তন হয় না। মুখ্য কুণ্ডলীর যে ক্ষমতা গৌণ কুণ্ডলীর একই ক্ষমতা থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান আমরা কি লিখতে পারি, গৌণ কুণ্ডলীর ক্ষমতা লিখতে পারি। ওকে, তো চলতরিতে তোমরা শিখেছিলা ক্ষমতা পি সমান কি, ভি আই। তাহলে এখানে প্রাইমারি ক্ষেত্রে আমি কি লিখতে পারি, পাওয়ার অফ প্রাইমারি, আর সেকেন্ডারি ক্ষেত্রে পাওয়ার অফ সেকেন্ডারি। এরপরে দেখো
পাওয়ার অফ প্রাইমারি ভিআই, তার মানে ভিপি আইপি, সেকেন্ডারির ক্ষেত্রে ভিএস আইএস। ফাইনালি আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো, ভিপি আর ওই ভিএস যদি লেফট সাইড চলে আসে ডিভাইড হয়ে গেল, ওই পাশে আছে আইএস আর আইপি গিয়ে এখানে ডিভাইড হয়ে গেল। খেয়াল করে দেখো, ভিপি আর ভিএস আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, আর আইপি ওখানে গিয়ে ভাগ হয়ে গেল। তার মানে আমরা এখানে আরেকটা রিলেশন পেয়েছি। এখন তোমরা খেয়াল করে দেখো, ভিপি বাই ভিএস সমান কি পেয়েছো, ফাইনালি তুমি কি লিখতে পারো, ভিপি বাই ভিএস ইকুয়াল কি পেয়েছো, এনপি বাই এনএস, এবং সর্বোপরি দেখো ভিপি বাই ভিএস মানে আইএস বাই আইপি, আইএস বাই আইপি। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো, এখানে কারেন্টের সাথে পাক সংখ্যা আর ভোল্টেজের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। এতটুকু মনে রাখলেই হবে, এটা দিয়ে আমরা অঙ্ক করব নেক্সট ক্লাসে। দেখো, ভিপি বাই ভিএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, মানে আমি আলাদা, আই মানে কি আমি, এভাবে মনে রাখবা যে আই মানে আমি আলাদা, আমি সবার থেকে আলাদা, এভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো, তুমি যদি ভিপি বাই ভিএস লেখো তাহলে আইপি বাই আইএস লেখা যাবে না, কি লিখতে হবে, আইএস বাই আইপি। আবার এনপি বাই এনএস তাহলে লিখবে আইএস বাই আইপি। অর্থাৎ আইএস সাথে এদের সম্পর্কটা সবসময় কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই সূত্রের ব্যবহার শিখবো। এই সূত্র দিয়ে আরেকটি ক্লাস করলেই ইনশাল্লাহ তোমাদের এখান থেকে সবসময় তোমরা একসেট ক্রিয়েটিভ অ্যান্সার করতে পারবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।